দ্য স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা 2025 সালে নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল পরীক্ষা দেবে, তোমাদের জন্য একটি সাজেশন সেট নিয়ে উপস্থিত হয়েছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করা যায় এখান থেকে সব প্রশ্ন কমন পেয়ে যাবে। তার ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। শুরু করা যাক। এবার তোমাদের পরীক্ষা হবে 40 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা 20 মিনিট। 1 নম্বর দাগে আছে সঠিক উত্তর নির্বাচন করো, যে কোনো 7টি। প্রথম প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের পার্থক্য হলো 43 কিমি। 2 নম্বর প্রশ্ন, এরাটোস্থেনিস ছিলেন একজন গ্রিক পণ্ডিত। পরের প্রশ্ন, অরোরা বোরিওলিস দেখা যায় সুমেরু বৃত্ততে। পরের প্রশ্ন, পৃথিবীর অনুসরের অবস্থান হয় 3 জানুয়ারি। পরের প্রশ্ন দেখো, সবচেয়ে উন্নত মানের লৌহ আকরিকের নাম হচ্ছে ম্যাগনেটাইট। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র হলো বক্রেশ্বর। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম তৈল শোধনাগার হলো জামনগর। পরের প্রশ্ন দেখো, একটি বহিঃস্থ গ্রহের নাম হলো বৃহস্পতি। পরের প্রশ্ন দেখো, জল বিষুবের দিনটি হলো 23 সেপ্টেম্বর। 2 নম্বর দাগে যে কোনো 4টে করতে হবে। প্রথম শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? আর্যভট্ট। 2 নম্বর হচ্ছে, 21 জুন তারিখে উত্তর গোলার্ধের দিন সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট রাত ছোট হয়। পরের প্রশ্ন, পৃথিবীর গভীরতম সমুদ্র খাত প্রশান্ত মহাসাগরে অবস্থিত। পরের প্রশ্ন, বিদ্যালয় একটি সামাজিক সম্পদের উদাহরণ। পরের প্রশ্ন, তরল সোনা বলা হয় পেট্রোলিয়ামকে। এবার 3 নম্বর দাগে দেখো, যে কোনো 4টে সত্য মিথ্যা নির্বাচন করো। প্রথম প্রশ্ন, জাপানকে বলা হয় নিশীথ সূর্যের দেশ, এটা হচ্ছে মিথ্যা। পরের প্রশ্ন দেখো, অসমের ডিগবয় ভারতের প্রাচীনতম তৈল উৎপাদক কেন্দ্র, সত্য। পরের প্রশ্ন, কালো হীরা বলা হয় বক্সাইটকে, মিথ্যা। পরের প্রশ্ন দেখো, বোম্বে হাই সমুদ্রগর্ভে অবস্থিত ভারতের তৈলখনি, সত্য। এবার দেখো 4 নম্বর দাগে, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 3টে, মান 2 করে। প্রথম প্রশ্ন হচ্ছে, পৃথিবীর সর্বোচ্চ ও সর্বনিম্ন স্থানগুলি কী কী? পৃথিবীর সর্বোচ্চ স্থান হলো মাউন্ট এভারেস্ট, যা হিমালয় পর্বতমালায় অবস্থিত। এর উচ্চতা 8048.86 মিটার। আর সর্বনিম্ন স্থান হলো মারিয়ানা ট্রেঞ্চের চ্যালেঞ্জার ডিপ, যা প্রশান্ত মহাসাগরের তলদেশে অবস্থিত। 2 নম্বর প্রশ্ন দেখো, ছায়াবৃত্ত কাকে বলে? ছায়াবৃত্ত হলো অভিগত গোলকের পৃথিবীর যে অর্ধাংশে সূর্যের সামনে থাকে সেই অংশ আলোকিত হয় ও বিপরীত অর্ধাংশ অন্ধকারাচ্ছন্ন হয়। এই আলোকিত অর্ধাংশ ও অন্ধকারাচ্ছন্ন অর্ধাংশ যে কাল্পনিক বৃত্তাকার সীমারেখায় মিলিত হয় তাকে ছায়াবৃত্ত বলা হয়। পরের প্রশ্ন দেখো, মেরু প্রভাব বা মেরুজ্যোতি কী? মেরু অঞ্চলে যখন একটানা 6 মাস রাত্রি থাকে তখন রাতের আকাশে মাঝে মাঝে রংধনুর মতো আলোর প্রবাহ দেখা যায়। এই আলোক প্রবাহকে মেরু প্রভাব বা মেরুজ্যোতি বলা হয়। পরের প্রশ্ন দেখো, সম্পদের 2টি বৈশিষ্ট্য কী? 1 নম্বর হচ্ছে উপযোগিতা, কার্যকারিতা, গ্রহণযোগ্যতা, প্রয়োগ যোগ্যতা, ব্যক্তিগত বা সামাজিক চাহিদা হলো সম্পদের বৈশিষ্ট্য। এবার 5 নম্বর দাগে যে কোনো 3টে প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান হলো 3 করে। প্রথম প্রশ্ন, বামন গ্রহ কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বামন গ্রহ কথার অর্থ খর্বাকৃত বা ছোট আকারের গ্রহ। সৌরজগতে এমন কিছু গ্রহ আছে যার নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারপাশে প্রতিপক্ষ করলেও আকারে এত ছোট যে তাদের কক্ষপথের সন্নিহিত অঞ্চল থেকে অপেক্ষাকৃত ক্ষুদ্রাকার মহাজাগতিক বস্তুকে সরিয়ে দিতে পারে না। এরই নাম হলো বামন গ্রহ। উদাহরণ হচ্ছে প্লেটো, সেরেস প্রভৃতি। পরের প্রশ্ন দেখো, নিশীথ সূর্যের দেশ কাকে বলে? পৃথিবীর পরিক্রমণ গতি ও মেরুরেখার কক্ষতলের সঙ্গে হেলানো 66.5 ডিগ্রি অবস্থানের জন্য 6 মাস উভয় মেরুতে একটানা দিন বিরাজ করে। এর মধ্যে 21 মার্চ থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত 6 মাস যখন সুমেরুতে একটানা দিন থাকে তখন নরওয়ে হামারফেস্ট বন্দর থেকে গভীর রাতেও দূরে উত্তর মেরুর আকাশে সূর্য দেখা যায়। রাতের আকাশে এই সূর্যকে বলা হয় নিশীথ সূর্য। এর জন্য নরওয়ে হামারফেস্ট বন্দর ও তার আশেপাশের জায়গা সমূহকে বলা হয় নিশীথ সূর্যের দেশ। পরবর্তী প্রশ্ন দেখো, অপ্রচলিত শক্তির সুবিধা কী? সুবিধা হচ্ছে অপ্রচলিত শক্তি ব্যবহারে পরিবেশ দূষিত হয় না। 2 নম্বর, প্রবাহমান সম্পদ বলে নিঃশ্বসিত হওয়ার আশঙ্কা থাকে না। 3 নম্বর, দেশের অধিকাংশ জায়গা বেশিরভাগ অপ্রচলিত শক্তির যথেষ্ট সহজলভ্য। এবার 4 নম্বর দেখো, উত্তর ভারত অপেক্ষা দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধা কী কী?
1 নম্বর পয়েন্ট আছে দেখো পলিমুক্ত জলপ্রবাহ। উত্তর ভারতের নদীগুলি নদীপথ কোমল শিলা ও পলিমৃত্তিকার উপর দিয়ে প্রবাহিত হয়েছে বলে জলের পরিমাণ বেশি। এর ফলে নদীগর্ভ যেমন দ্রুত পলি ভরাট ও অগভীর হয়ে যায়, তেমনি যন্ত্রপাতিতে পলি জমা হয় সমস্যা সৃষ্টি হয়। কিন্তু দক্ষিণ ভারতের নদীগুলির গতিপথের অধিকাংশ অংশ কঠিন শিলা গঠিত অঞ্চলের ওপর দিয়ে প্রভাবিত হওয়ার জন্য নদীগুলি জল পলিমুক্ত থাকে এবং জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধা হয়। পরের পয়েন্ট দেখো প্রাকৃতিক বিপর্যয়। উত্তর হিমালয়ের পার্বত্য অঞ্চলে ভূতাত্ত্বিক দিক থেকে কিছুটা অস্থিতিশীল ও ভূমিকম্প প্রবণ। এছাড়া শীতকালে তুষারপাতের সমস্যা বর্তমান, এর জন্য জলবিদ্যুৎ উৎপাদনে বাধাপ্রাপ্ত হয়। দক্ষিণ ভারতের নদীগুলিতে এইরূপ কোনো প্রকার বিপর্যয়ের আশঙ্কা নেই। এই প্রশ্নগুলো এইভাবে পয়েন্ট করে লিখলে নাম্বার কিন্তু ভালো পাওয়া যায়, সঠিক নাম্বার ফুল নাম্বারটা পাওয়া যায়। এবার 6 নাম্বার দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটির মান 5 করে। প্রথম প্রশ্ন হচ্ছে পৃথিবীর অভিগত গোলকের প্রমাণ দাও, মানে পৃথিবীর যে অভিগত গোলক তার প্রমাণ দাও। উত্তর দেখো কোনো গোলকের দুই প্রান্ত চাপা ও মধ্যভাগ স্ফীত হলে তাকে গোলক বলে। পৃথিবীর উত্তর মেরু ও দক্ষিণ মেরু প্রান্ত দ্বয় একটু চাপা ও মধ্যভাগ অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল একটু স্ফীত, তাই পৃথিবীকে অভিগত গোলক বলা হয়। এই যে আকৃতি সপক্ষে প্রমাণ, প্রথম আছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের পার্থক্য। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস 12,757 কিমি ও মেরু ব্যাস 12,714 কিমি। এখান থেকে কিন্তু মান 1-এর কোশ্চেনগুলো করা হয়ে গেল। পৃথিবীর নিখুঁত গোলাকার হলেও উভয় অঞ্চলে ব্যাসের পার্থক্য হতো না। ব্যাসের মান থেকে বোঝা যায় যে মেরুদ্বয় অপেক্ষা নিরক্ষীয় অঞ্চল পরিধি বেশি, অর্থাৎ পৃথিবী অভিগত গোলক। এবার 2 নম্বর পয়েন্ট দেখো ঘড়ি সময়ের পার্থক্য। 1671 সালে রিচার্ডস নামে এক ফরাসি জ্যোতির্বিদ গিয়ানা রাজধানী দ্বীপে দেখতে পান যে তার দোলকযুক্ত ঘড়ি প্রতিদিন 2.5 মিনিট করে ধীরে চলেছে, অথচ ঘড়িটি প্যারিস শহরে 49 ডিগ্রি উত্তর অক্ষাংশে ঠিকমতো সময় দিত। এই ঘটনার কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা গেল যে দোলকমুক্ত ঘড়ির দোলনকাল নির্ভর করে সেই স্থানের মাধ্যাকর্ষণ বলের ওপর। পরের পয়েন্ট দেখো পৃথিবীর আবর্তন গতি। গতিবিদ্যার নিয়ম অনুসারে কোনো নমনীয় গোলাকার বস্তু তার অক্ষকে কেন্দ্র করে ঘুরলে ওই বস্তুর ওপর নিচের অংশ কেন্দ্রমুখী বলের জন্য সংকুচিত ও মধ্যভাগ কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে স্ফীত হয়। সৃষ্টির সময়ে পৃথিবী ছিল এক জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড, তখন থেকে পৃথিবী নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে চলেছে। সুতরাং এই আবর্তন গতির জন্য পৃথিবী অভিগত গোলাকার রূপ ধারণ করে, অর্থাৎ পৃথিবীর মধ্যভাগ স্থিত ও প্রান্তদ্বয় চাপা। পরের পয়েন্ট দেখো ওজনের পার্থক্য। যে স্থানে পৃথিবীর কেন্দ্র যত কাছে অবস্থিত হবে মাধ্যাকর্ষণ বল সেই স্থানে অবস্থিত বস্তুর অপর তত বেশি হবে, ফলে বস্তুর ওজন বাড়বে। তাই দেখা গেছে কোনো বস্তুর ওজন নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে বেশি হয়। পৃথিবীর অভিগত গোলকের মতো বলেই বস্তুর ওজন সর্বত্র সমান না হয়ে মেরু অঞ্চলে বেশি এবং নিরক্ষীয় অঞ্চলে কম হয়। এবার 2 নম্বর দাগের প্রশ্ন দেখো সম্পদ সংরক্ষণের পদ্ধতি। ভিভিআই দুটো প্রশ্নই ভেরি ইম্পর্টেন্ট 5 নম্বরের জন্য। প্রথম পয়েন্ট আছে কি নবায়নযোগ্য শক্তির ব্যবহার। জীবাশ্ম জ্বালানির পরিবর্তে সৌরশক্তি, বায়ুশক্তি এবং অন্যান্য নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো। 2 নম্বর পয়েন্ট দেখো পুনর্ব্যবহার ও পুনর্ব্যবহারের যোগ্যতা। বজ্র পদার্থ পুনর্ব্যবহার করে নতুন পণ্য তৈরি করা এবং পুনর্যোগ ব্যবহার সামগ্রীর ব্যবহার বাড়ানো। পরের পয়েন্ট দেখো জল সংরক্ষণ। জলের অপচয় বন্ধ করা, বৃষ্টির জল সংরক্ষণ করা এবং জল সংরক্ষণের জন্য সচেতনতা বৃদ্ধি করা। পরের পয়েন্ট বন সংরক্ষণ, বৃক্ষরোপণ, ভূমিধস রোধ করা এবং বন্যপ্রাণী সংরক্ষণ করা। পরের পয়েন্ট দেখো মাটি সংরক্ষণ। পরের পয়েন্ট খনিজ সম্পদ সংরক্ষণ নিয়ন্ত্রণ করে। লাস্ট পয়েন্ট সচেতন বৃদ্ধি। সম্পদ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে জনগণকে সচেতন এবং তাদের দায়িত্ববোধ বাড়ানো। 7 নম্বর প্রশ্ন যে প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্র নিম্নলিখিত স্থানগুলির উপযুক্ত নাম ও প্রতীক চিহ্ন সহ মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দেবে, যে কোনো 5টি। প্রথম আছে ভারতের রাজধানী। 2 নম্বর হচ্ছে পূর্ব ভারতের একটি জলবিদ্যুৎ কেন্দ্র। 3 নম্বর ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি। 4 নম্বর ভারতের বৃহত্তম তৈল শোধনাগার। 5 নম্বর দক্ষিণ ভারতের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, যাতে নতুন ভিডিও ছাড়ার আগে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম এই প্রশ্নগুলো এবার পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, তাই প্রশ্নগুলি পরীক্ষায়
আসতে চলেছে এবার পরীক্ষায়, তাই খাতায় লিখে নিয়ে মুখস্থ করে রাখবে যাতে পরীক্ষার সময় কোনো অসুবিধা না হয়। ধন্যবাদ। পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে।